নমস্কার বন্ধুগণ, আমরা আবারও চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্প ডক্টর সৌরদীপ চৌধুরীর মৃত্যুকূপ। তিনি পেশায় একজন ডাক্তার হলেও লেখালেখির প্রতি গভীর টান ছিল তার ছোটবেলা থেকেই, আর সেই জন্যই লিখে গেছেন অজস্র রোমাঞ্চকর সব গল্প। আজকে তার ঝুলি থেকেই একটি বিশেষ গল্প আপনাদের জন্য। শুরু হচ্ছে সৌরদীপ চৌধুরীর মৃত্যুকূপ। আবার দীর্ঘ 9 বছর পর গ্রামের মাটিতে পা রাখা। কলকাতায় নিজের স্কুল, কোচিং ক্লাস ইত্যাদি ঝক্কি সামলাতে সামলাতেই প্রাণ তখন ওষ্ঠাগত। সেখানে এতদিন গ্রামের ভিটে বাড়ির কথা যেন একরকম ভুলতে বসেছিলাম। কিন্তু এই বছর দাদুর আকস্মিক প্রয়াণের কারণে কোনো মতে ছুটি জোগাড় করে আসতেই হলো। দাদুর শেষকৃত্য সুষ্ঠুভাবে সমাধা হয়ে গিয়েছে। আমরা শ্রাদ্ধ পর্যন্ত আপাতত গ্রামেই থাকব। সুতরাং এখন হাতে দিন দশেক মতো সময় একদম খালি। একদিন রাতে নৈশভোজ শেষ করে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছিলাম। কারেন্ট ছিল না, বাইরে ঝড়ের সম্ভাবনাও খুবই প্রবল। বেশ একটা ভৌতিক গল্পের আসর জমে গিয়েছিল। যে যার মতো নিজের নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে রং চড়িয়ে বলতে ব্যস্ত। তার মধ্যে ফোড়ন কেটে বসল আমাদের অনিদা, মানে আমার মাস্তুতো দাদা অনির্বাণ। আচ্ছা, এইখানে মানে এই গ্রামে কোনো ভুতুরে জায়গা টায়গা আছে ঘুরে থাকার মতো? আছে তো দাদা বাবু। আমাদের বাড়ির বহুদিনের পুরনো কাজের লোক রতনদা চোখ গোল গোল করে বলল, ওই যে দত্তদের রাজবাড়ির পশ্চিম দিকে যে বড় ইদারাটা আছে না, ওর সঙ্গে নাকি অনেক কালো ইতিহাস জড়িয়ে আছে গো। এত বছরে কত যে অলৌকিক কাণ্ডই না ঘটছে ওই কুয়োটাকে ঘিরে। রতনদা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেসো হঠাৎ চোখ রাঙিয়ে একটা কড়া ধমক দিতেই সে মুখ কাচুমাচু করে চুপ মেরে গেল। রতন, চুপ করবি? রতনদাকে থামালে কেন? কি বলছিলে রতনদা? কোথায় আছে এই কুয়ো? মেসো, অনিদা তো ঠিকই বলেছে। আমিও আগুনে খানিকটা ঘি ঢাললাম। আজ রতনদা ওই কুয়োর গল্পটাই বলুক না। কিন্তু রতনদা দেখলাম মেসোর ভয়ে গুটিসুটি মেরে মুখে কুলুপ এঁটে রয়েছে। বেগতিক দেখে অগত্যা মেসো নিজেই মুখ খুললে। সত্যি এই কুয়োর সঙ্গে একটা কালো ইতিহাস জড়িয়ে আছে রে দীপু। তোরা তো জানিস দত্তরা এই অঞ্চলে ডাক সাইডে জমিদার ছিল। ওই পরিবারে নিবারণ দত্ত একজন অতীব প্রজানিপীড়ক শাসক ছিলেন। যেসব গরিব প্রজারা অর্থের অভাবে জমিদারের কাছে মাসে মাসে খাজনার টাকা জমা দিতে পারত না, তাদের ওপর চলতো লেঠেলদের অকথ্য অত্যাচার। একবার এই অঞ্চলে চরম দুর্ভিক্ষ নামে। অসংখ্য দরিদ্র মানুষ সে বছর অনাহারে প্রাণ হারিয়েছিল রে। নির্ধন প্রজাদের কাছে আনাজ কেনারই পয়সা নেই, সে আবার সরকারি তহবিলে খাজনার টাকা জমা দেবে কোত্থেকে? কিন্তু এমন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও ওই অর্থলোলুপ অত্যাচারী জমিদার নিবারণ দত্তর মন গলেনি। দিবারাত্রি চালিয়েছে কল্পনাতীত অত্যাচার। দীর্ঘদিনের অনাহারী কঙ্কালসার দেহে ওই আসরিক চাবুক পেটা আর নারকীয় নির্যাতন সহ্য করতে না পেরে বহু মানুষ বেঘরে মারা পড়েছিল রে। শোনা যায় সে বছর নাকি এই গ্রামে মরগ লেগেছিল। জমিদারের আদেশে পেয়াদারা সব মৃতদেহগুলি স্তূপীকৃত করে এনে এই বাগানের বড় পাশের কুয়োতে ফেলে দেয়। তারপর বহুদিন ধরে এই মুখ বন্ধই রয়েছে।
গ্রামের লোকে সেই অভিশপ্ত কুয়োর নাম দিয়েছে মৃত্যুকূপ। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র শুয়েছি, হঠাৎ মনে হলো কেউ একখানা বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আমার পা দুটো ধরে টানছে। গোড়ালিতে একটা হ্যাচকা টান পড়তেই বিছানায় ধড়মড়িয়ে উঠে বসলাম। দেখি অনিদা আমার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। কি যে করো না দাদা, খানিকটা রাগত গলায় বললাম। এত রাতে আমার পা ধরে টানা হাজরা করছো কেন? তুই এখানে বেহুশ হয়ে ঘুমাচ্ছিস দীপু, এদিকে আমার যে পেটের ভাত হজম হচ্ছে না। কেন, কি হলো আবার? আরে যখন থেকে ওই মৃত্যুকূপের গল্পটা শুনেছি তখন থেকে আর নিজেকে স্থির রাখতে পারছি না, মনটা ভীষণ উসখুস করছে। চল না দীপু, একবার চট করে গিয়ে কুয়োটা সচক্ষে দেখে আসি, তুই আর আমি, ব্যাস। পাগল নাকি? আমি লাফিয়ে উঠলাম। বাবা কিংবা মেসো যদি জানতে পারে না, আমাদের ওই কুয়োর ভিতরে জ্যান্ত পুঁতে দেবে। অনেক রাত হয়েছে, যাও তো এখন এসব ফালতু চিন্তা মাথা থেকে দূর করে ঘুমিয়ে পড়ো। এই তো যাবো আর আসবো, কেউ টেরও পাবে না, চট করে দেখেই চলে আসবো। একবার আয় না ভাই। উফ, আজও বাবদার তো। মনে হয় একটু পরে বাইরে ঝড় উঠবে। তাছাড়া আমি তো এটাও জানি না যে ওই কুয়োটা আছে কোথায়, আর সেখানে যাবই বা কি করে। চিন্তা নেই, শুনলি না রতনদা কি বললো? জায়গাটা দত্তদের বাসভবনের পশ্চিম দিকে। আমিও রাজবাড়িটা চিনি, মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। ওঠ না, তাড়াতাড়ি ওঠ না। শেষমেশ অনিদার পীড়াপিড়িতে নিমরাজি হয়ে বিছানা ছেড়ে উঠলাম। খুব সন্তর্পণে পা টিপে টিপে বাড়ি থেকে বেরোতে হল। বাইরেটা একেবারে নিচ্ছিদ্র ঘুটঘুটে অন্ধকার, কারেন্টটাও এখনো আসেনি। আকাশে দিগন্ত জোড়া কালো মেঘ আর ঘন ঘন বিদ্যুতের ঝলকানি ঝড়ের অশনি সংকেত দিয়ে যাচ্ছে। অনিদার টর্চ হাতে আগে আগে হাঁটছিল। ভূতের ভয় ততটা না থাকলেও এই নিশুতি রাতে গ্রামের মেঠো পথে সাপখোপের ভয় বিলক্ষণ আছে। খুব সন্তর্পণে ঘাসের ওপর পা রেখে হাঁটছে। থেকে থেকে অবাধ্য বাতাসের দমকা হাওয়া আছড়ে পড়ছিল গায়ে, আর বারবার ভুলিয়ে দিচ্ছিল আমাদের চলার পথ। মনে মনে নিজেকে গাল পাড়তে ইচ্ছে করছিল। কেন যে দাদার অহেতুক হুজুকে তাল মেলাতে গেলাম? অনিদা বরাবরই আমার চেয়ে অনেক বেশি ডাকাবুকো আর সাহসী। তার হিরিকে পাল্লা দিয়ে মিছে বাহাদুরিটা না দেখালেই ভালো হতো। কিছুক্ষণের মধ্যেই আমরা রাজবাড়ির বিশাল ফটকের সামনে এসে পড়লাম। লোহার আকাশ ছোঁয়া সিংহদ্বারে একটা আদ্যিকালের মরচে ধরা তালা ঝুলছে। গরাদের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম বিশাল অট্টালিকা সমান রাজবাড়িটা অন্ধকারের চাদর মুড়ি দিয়ে দৈত্যের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। সেখান থেকে পশ্চিম দিকে কয়েক পা এগোতেই দেখা পেলাম সেই কুখ্যাত মৃত্যুকূপে। অবশ্য এখন তার যা হাল, ভালো করে না দেখলে রাতের আধারে আলাদা করে চিনতে পারাই মুশকিল। ঘন ঝোপ জঙ্গল আর আগাছায় ঘেরা পাথরের একটা বৃহদাকার ইদারা দীর্ঘদিনের অবহেলার ফলে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। ওর হাত দুয়েক উঁচু পাঁচিলটার উপর শ্যাওলার পুরু আস্তরণ জমেছে। একটা ভারী চৌকো পাথর চাপিয়ে ওর মুখটা বন্ধ করে রাখা আছে। কৃষ্ণপক্ষের মরা চাঁদের আলোয় পুরো জায়গাটা কেমন যেন অদ্ভুতরে আলো আধারিতে ভরে উঠেছে। দেখো, এই তবে তোমাদের সেই কুখ্যাত মৃত্যুকূপ, খানিকটা ব্যঙ্গের সুরেই বললাম।
ভেবেছিলাম কি না কি ভুতুরে কাণ্ড কারখানা দেখব, শেষে কি না এই। চলো এবার ফিরে যাই। বাড়ির কেউ যদি ঘুণাক্ষরেও এইসব জানতে পারে না, তাহলে আমাদের কপালে কিন্তু অশেষ দুর্ভোগ আছে। ফিরে যাই মানে? আরে পাথরটা সরিয়ে ভেতরে দেখবি না? আসল ভূত তো ওই মৃত্যুকূপের ভিতরেই আছে রে। বাজে কথা বলো না তো, ঝাঁঝিয়ে উঠলাম আমি। এই কুয়োর মুখ এত বছর ধরে বন্ধ, ভগবান জানে ভেতরে কত রকমের সাপ খোবার বিষাক্ত পোকামাকড় নিজেদের বাসা বেঁধেছে। তাছাড়া মৃত্যুকূপের এই গল্পটা কম করে 150 বছরেরও বেশি পুরনো। তোমার কি মনে হয় কুয়োর জলে লাশগুলো এখনো মাছের মতো ঘাই মেরে বেড়াচ্ছে? কবেই যে এই কুয়ো শুকিয়ে কাঠ হয়ে গেছে কে জানে। আর বাড়াবাড়ি করো না তো, চলো এবার চলো। এত কাছে এসেও এই সুযোগটা হাতছাড়া করবি দীপু? 16 বছরের তরতাজা জোয়ান ছেলে তুই, এত ভয় ডর কি তোর সাজে? দাদা একরকম হিড়হিড় করে টানতে টানতেই আমাকে কুয়োর কাছে নিয়ে এলো। দুজনে মিলে অনেক কসরত করে কুয়োর উপরের ভারী পাথরটা সরিয়ে ফেললাম। ভিতর থেকে বহু পুরনো একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ধাক্কা মারছে। নাকে রুমাল চাপা দিয়ে টর্চটা দাদার দিকে এগিয়ে দিলাম। তোমারই তো বেশি কৌতূহল, এই নাও আগে তুমি কুয়োর মধ্যে আলো ফেলে দেখো দেখি ভেতরে কিছু মণিমাণক্য খুঁজে পাও কিনা। অনিদা ঝুঁকে পড়ে ভিতরে টর্চ ফেলতেই চিৎকার করে উঠল, এই দীপু, তুই বলেছিলি না কুয়োটা শুকিয়ে কাঠ হয়ে গেছে? আরে ভিতরে এখনো কাকচক্ষু জল টলমল করছে। আয় আয় নিজের চোখে দেখে যা। বলে কি অনিদা? আমি অবাক হয়ে কুয়োর কাছে ছুটে গেলাম। টর্চটা নিয়ে পাঁচিল ধরে নিচে ঝুঁকে দেখি, ওমা তাই তো, কুয়োটা জলে পুরো টইটম্বুর। একদম পরিষ্কার স্বচ্ছ জল। অথই গভীর জলরাশির ভেতর থেকে এক অদ্ভুত গাঢ় নীলচে আবার ঠিকরে বেরোচ্ছে। স্তিমিত চাঁদের জ্যোৎস্না ওর জলে যেন এক বিচিত্র মায়াবী আলপনা এঁকে চলেছে। রূপালী জলের বুকে ছোট ছোট তরঙ্গগুলো সেই আলপনাকে থেকে থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কতক্ষণ এইভাবে মন্ত্রমুগ্ধের মতো কুয়োর ভেতরে তাকিয়েছিলাম তা মনে নেই। অনিদার ডাকে আমার চমক ভাঙল। কিরে দীপু, কেমন দেখলি? খুবই অদ্ভুত, ভাবতেই পারিনি এতদিন পরে ওই মৃত্যুকূপ নিজের বুকে জলের এত বিশাল ভান্ডার লুকিয়ে রেখেছে। সত্যি বড়ই রহস্যময় ব্যাপার। রহস্য জানতে গেলে তোকে তো ভিতরে নেমে তলিয়ে দেখতে হবে। এতই যখন পছন্দ হয়েছে, তখন বাকি জীবনটাই জলের ভেতরেই কাটা। অন্ধকারে লক্ষ্য করলাম দাদার ঠোঁটের কোণে ঝলসে উঠল এক টুকরো শয়তানি হাসি। কিছু বুঝে ওঠার আগেই দাদা আমার পিঠে সজোরে এক ধাক্কা মারল। টাল সামলাতে পারলাম না। কুয়োর পাঁচিল ডিঙিয়ে সোজা গিয়ে পড়লাম 30 ফুট নিচে গভীর জলের মধ্যে। ছপাং করে বিরাট একটা শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সাঁতার জানি না, কিছুতেই নিজের শরীরটাকে ভাসিয়ে রাখতে পারছি না। জলে হাবুডুবু খাচ্ছি আর প্রাণপণে হাত পা চালাচ্ছি, কিন্তু যতই ছটফট করি ততই যেন শরীরটা জলের গভীরে তলিয়ে যায়।
এতক্ষণ ধরে লক্ষ্য করিনি, তবে এইবার মনে হলো যেন কুয়োর ভেতরে জলের সাথে আমার বিফল সংগ্রামের ছপ ছপ শব্দটা ছাড়াও আরও একটা শব্দের সমান্তরাল কিন্তু পৃথক অস্তিত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন বেশ কিছু মানুষের করুণ আর্তচিৎকারের সমবেত প্রতিধ্বনি কানে আসছে, ক্ষীণ অথচ স্পষ্ট। আর সেই কোলাহলের মধ্যে কেউ একজন অত্যন্ত নির্দয়ভাবে ওদের গায়ে সপাটে চাবুকের আঘাত হেনে যাচ্ছে। একটু একটু করে আওয়াজগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল। কেউ চেঁচাচ্ছে, কেউ কাঁদছে, কেউ আবার ব্যথার চোটে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। তবু সেই নির্মম চাবুক পেটা এক মুহূর্তের জন্য থামছে না। তার মাঝে কানে আসছে এক দীর্ঘ প্রচণ্ড পুরুষ কণ্ঠের জলদগম্ভীর অরুণরণ। মার মার আরো মার, মেরে পিঠের ছাল চামড়া তুলে দে। জমিদার নিবারণ দত্তের সঙ্গে চালাকি করার মজাটা এরা এবারে হাড়ে হাড়ে টের পাবে। ধীরে ধীরে সেই শব্দগুলো একসময় হালকা হয়ে মিলিয়ে গেল। রাতের ভুতুরে নিস্তব্ধতা পুনরায় গ্রাস করল নিদ্রামগ্ন পৃথিবীকে। আর লড়াই করতে পারছি না, দমটাও আটকে আসছে। বেশ কয়েকবার তারস্বরে অনিদার নাম ধরে ডাকলাম, অনিদা, অনিদা, কিন্তু কেউ সাড়া দিল না। বেশ বুঝতে পারছি আমার নাক মুখ দিয়ে ফুসফুসে হরহর করে জল ঢুকছে। একটু একটু করে চেতনা লোপ পাচ্ছে। জলে খাবি খেতে খেতে একসময় হাত পা ক্রমেই অসাড় হয়ে এল। নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হওয়ার উপর। বাঁচার শেষ আশাটুকুও ছেড়ে দিয়েছি। শেষ, সব শেষ। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে কুয়োর ঠিক উপরের উন্মুক্ত আকাশে যেন চাঁদের আলো হঠাৎ এক জায়গায় জমাট বাঁধতে শুরু করেছে। তার থেকে এক জ্যোতির্ময় মূর্তি একটু একটু করে আকার নিচ্ছে। এক সময় সেই সাদা ধোঁয়া ধারণ করল এক দীর্ঘাঙ্গী মানবাকৃতি। সেই আলোকময় পুরুষ তার বায়বীয় একখানা হাত আমার দিকে প্রসারিত করে দিল। আমিও কোনো কিছু না ভেবে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে আঁকড়ে ধরলাম সেই ধূম্রঘটিত হাত থেকে। উফ, কি চিরন্তন শান্তি মিশেছিল ওই স্পর্শে। সারা শরীর যেন এক লহমায় জুড়িয়ে গেল। ঘোরের মধ্যে থাকা সত্ত্বেও বেশ টের পাচ্ছি ওর অতল গর্ভে একদল ছায়া শরীর প্রচণ্ড কোলাহল জুড়ে দিয়েছে। হাত থেকে শিকার ফসকে যাচ্ছে, তাই বারংবার তারা আমার পা দুটো ধরে নিচে টানার ব্যর্থ চেষ্টা করে চলেছে। কিন্তু সেই সব অপদেবতাদের শক্তিকে উপেক্ষা করে কোনো এক দৈবী সত্তা যেন একটু একটু করে আমাকে ওপরে টেনে তুলছে। কিছুক্ষণের মধ্যেই অনুভব করলাম আমি এখন আর কুয়োর ভেতরে নেই, কুয়োর বাইরে উঠে এসেছি। নরম ঘাসে আমাকে আলতো করে শুইয়ে দিয়ে কপালে একটা চুম্বন এঁকে দিল সেই দেব। একবারের জন্য চোখটা কোনো মতে খুলে নিজের ত্রাণকর্তার মুখ পানে তাকালাম, কিন্তু অন্ধকারে তার মুখটা দেখতে পেলাম। শুধু লক্ষ্য করলাম তার গলায় এক রুদ্রাক্ষের মালা। কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না,
আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। এ কি, আমি তো এখন নিজের ঘরেই শুয়ে আছি। জানালা দিয়ে ভোরের আলোর সঙ্গে উকিলের কুহুতান ভেসে আসছে। আমাকে ঘিরে সকলে চিন্তিত মুখে বসে রয়েছে। ডাক্তারবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ছেলেটার জ্ঞান ফিরল। তাহলে একটু চোখে চোখে রাখবেন। এমনি ওষুধপত্র সব আমি লিখেই রেখেছি, তবে কোনো দরকার পড়লে আবার খবর পাঠাবেন। তাহলে আমি এবারে আসি। বাবা ডাক্তারবাবুকে এগিয়ে দিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। থেকে গেল শুধু মেসো, অনিদা আর রতনদা। এবার বলতো দীপু, কি হয়েছিল? মেসো আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছিল রে কাল? অত গভীর রাতে কেন গিয়েছিলি ওই অভিশপ্ত মৃত্যুকূপের কাছে? তোকে ঘরে দেখতে না পেয়ে তোর বাবা আর আমি মিলে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি। তারপর অনেক খোঁজাখুঁজি করে তোকে এই রাজবাড়ির কাছে ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কি হয়েছিল রে? আমাকে সব খুলে বলতো দেখি। অতি কষ্টে মেসোকে কাল রাতের সব ঘটনাগুলির যথাসম্ভব বিশদে বিবরণ দিলাম। সব শুনে অনিদা রীতিমতো চমকে উঠল। বলিস কি দীপু, আমি তোকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়েছিলাম? আরে আমি তো কাল সারা রাত ঘর থেকে বাইরেই বেরোইনি। কাল রাতটা আমি তো বাবা মায়ের ঘরে ঘুমিয়েছিলাম। একদম ঠিক। অনি তো কাল সারাটা রাত আমাদের সাথেই শুয়েছিল। তোর কোথাও একটা ভুল হচ্ছে রে দীপু। আমি অত কিছু জানি না মেসো, ক্লান্ত মাথাটা বালিশে এলিয়ে বললাম। কিন্তু ভগবান সাক্ষী আছেন যে যা আমি তোমাদের বলেছি তার প্রতিটা বর্ণ অক্ষরে অক্ষরে সত্যি। রতনদা এতক্ষণ চুপ করে ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আমার কথায় সে হঠাৎ বলে উঠল, না না দাদাবাবু, আমি জানি তুমি এক বর্ণ মিশা কথা কইছো না। এমন অঘটন এর আগেও বেশ কয়েকবার ঘটেছে এর কামে। প্রধানের কাছে আমরা গ্রামবাসীরা অনেকবার চিঠিপত্র পাইঠে আর্জি জানাইছি ওই অলক্ষণে কুয়োর মুখটাকে সিমেন্ট দিয়ে পাকাপাকি ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা? কাল তাহলে কি হয়েছিল আমার সাথে রতনদা? অনিদার ছদ্মবেশে ওটা কে এসেছিল? ছায়া ছিল দাদাবাবু, অতৃপ্ত কোনো আত্মার ছায়া। যে প্রচন্ড ব্যথা আর অপমান সহ্য করে ওরা মরেছিল, সেই নাপালা যন্ত্রণাগুলোই কিছু বিশেষ বিশেষ অপয়া তিথিতে মানুষের আকৃতি ধারণ করে। ধোয়া ধোয়া ছায়া শরীরগুলো রূপ নেয় নিজের শিকারের খুব কাছের কোনো মানুষের। হাতছানি দিয়ে ডেকে নিয়ে যায় মৃত্যুর জগতে। ঠিক যেমন কাল রাতে ওরা রূপ নিয়েছিল অনি দাদাবাবু। সেই ছায়া দেশে একবার পাড়ি দিলে সেখান থেকে আবার ইহলোকে ফিরে আসা অসম্ভব দাদাবাবু, অসম্ভব। শেষের কথাগুলো উত্তেজনার বশে খানিকটা চিৎকার করেই বলে উঠল রতনদা। আর চোখে লক্ষ্য করলাম মেসো আর অনিদার চোখে মুখে আতঙ্কের কালো ছাপ নেমে এসেছে। একটু ধাতস্থ হয়ে রতনদা আরো বলল, তোমার ভাগ্যের খুব জোর দীপু দাদাবাবু। কাল ওই মায়াবী শুভ শক্তিটা যদি না আইতো, তাহলে কি যে বিরাট অনর্থ হয়ে যেত, ভাবলেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু তো কে ছিল ওই শুভ শক্তি? দুহাত কপালে ঠেকিয়ে রতনদা তার উদ্দেশ্যে একটা প্রণাম করল। নিজের অজান্তেই আমারও চোখটা চলে গেল দাদুর বাঁধানো ছবিটার দিকে। রজনীগন্ধার মোটা হার পরানো ছবির মধ্যে থেকে দাদু আমার দিকেই চেয়ে আছেন। তার গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, আর তার ঠোঁটে লেগে রয়েছে
এক টুকরো হাসি, অনাবিল আনন্দের হাসি। শুনছিলেন সৌরদীপ চৌধুরীর মৃত্যুকূপ। কেমন লাগলো গল্পটা? গল্পটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা আবারও ফিরে আসব নতুন একটি রোমহর্ষক গল্প নিয়ে।